গত ২১শে ফেব্রুয়ারি মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মোনার লাভজয় চ্যাপ্টারের আয়োজনে ওয়েলকাম রামাদান শীর্ষক বিশেষ সেমিনার নিউ ইয়র্কের বাফেলোস্থ মসজিদ বায়তুল আমান ৬৩৭ ওয়ালডেন এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাওলানা এ.বি.এম. ফয়জুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বায়তুল আমান মসজিদের খতিব এ.এস.এম. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার মুনার আপস্টেট নিউ ইয়র্ক জোনের সেক্রেটারি মোহাম্মদ শামসুল আরেফিন হাসিব আলোচনায় অংশ নেন। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার লাভজয় চ্যাপ্টারের সভাপতি আব্দুর রহিম মিন্টু সহ বাফেলোর ধর্মপ্রাণ মুসলিমরা সেমিনারে অংশগ্রহণ করেন। বায়তুল আমান মসজিদের খতিব এ.এস.এম. সিরাজুল ইসলাম তার বক্তব্যে পবিত্র রমজান মাসের গুরুত্ব, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি কবিরা গুনাহ এবং তারাবির নামাজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। গত ২২শে ফেব্রুয়ারি মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা ডাউনটাউন চ্যাপ্টারের আয়োজনে ওয়েলকাম রামাদান শীর্ষক বিশেষ সেমিনার নিউ ইয়র্কের বাফেলোস্থ ৭০১ ব্রডওয়েতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার ডাউনটাউন চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ আব্দুল শরীফ উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার আপস্টেট নিউ ইয়র্ক জোনের সহসভাপতি ও বায়তুল আমান মসজিদের খতিব এ.এস.এম. সিরাজুল ইসলাম। এছাড়াও বাফেলোর ধর্মপ্রাণ মুসলিমরা সেমিনারে অংশগ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল শরীফ তার আলোচনায় রমজান মাসে দৈনন্দিন জীবনের রুটিন, জাকাত, রোজা এবং রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোকপাত করেন। অন্যদিকে বায়তুল আমান মসজিদের খতিব এ.এস.এম. সিরাজুল ইসলাম পবিত্র রমজান মাসের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। ২১শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অব বাফেলোর হ্যারিম্যান হল বলরুমে বাস্কো ও ইউবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এশিয়ান প্যাসিফিক আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স চাইনিজ ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করে, যেখানে বাংলাদেশি শিশুরা অংশ নেয়। ইরি কাউন্টি সিনিয়র সার্ভিসেস প্রবীণদের জন্য সহায়ক তথ্য প্রদর্শন করে। অনুষ্ঠানে ৩২ জন শিশু অংশ নেওয়া শিল্প প্রতিযোগিতায় ৬ জন বিজয়ী নির্বাচিত হন। আমার সোনার বাংলা গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। নিবন্ধিত নার্স সাদিদ আহমেদ কোভিড-১৯ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বাস্কোর যুগ্ম সাংস্কৃতিক সেক্রেটারি আয়েশা মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন। অ্যামহার্স্ট অ্যাসেম্বলি সদস্য ক্যারেন ম্যাকমাহান ও নিউ ইয়র্ক গভর্নরের অফিস থেকে সরাসরি স্বীকৃতি প্রদান করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিশুরা ফুল অর্পণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গান ও নৃত্যের মাধ্যমে দিনটি সমাপ্ত হয়। গত ২২শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের বাফেলো শহরে খুলনা বিভাগীয় অ্যাসোসিয়েশন ইনক বাফেলোর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়। ১২০ আলেকজান্ডার এভিনিউতে চিত্রাঙ্কন, বাংলা কবিতা, ছড়া আবৃত্তি ও গল্প উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ৩টি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের জন্য যেমন খুশি তেমন সাজো শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিডল স্কুলের শিক্ষার্থীরা ছড়া ও কবিতা আবৃত্তি করে, যেখানে রাফা হোসাইন, ফাতেল হোসাইন, জায়নাব সোহানা, আয়ান ও আয়েশা অংশ নেন। হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মোস্তাকিম সিদ্দিকী গল্প উপস্থাপন করেন এবং নাবিরা হক কবিতা আবৃত্তি করেন। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে এলিমেন্টারি স্কুলে প্রথম স্থান অর্জন করে শাহের হাসান, দ্বিতীয় আদিয়া আহমেদ ও তৃতীয় ফাতিল হোসেন। মিডল স্কুলে প্রথম আয়ান, দ্বিতীয় জায়নাব সোহানা ও তৃতীয় রাফা হোসাইন ও আয়েশা। হাই স্কুলে প্রথম মুস্তাকিম সিদ্দিকী ও দ্বিতীয় নাবিরা হক। বিজয়ীদের সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। আয়োজক কমিটি বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। গত ২২শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের বাফেলোস্থ ১২০ আলেকজান্ডার এভিনিউয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী এই সংগঠনের সভায় বাফেলো অঞ্চলের সিলেটি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সিনিয়র সহসভাপতি সালেহ সিদ্দিকী আহমেদ সংগঠনের খসড়া সংবিধান উপস্থাপন করেন। সংবিধানে ঐক্যবদ্ধতাকে শক্তি ও উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, সিলেট বিভাগের স্বার্থে একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে এই সংবিধান প্রণয়ন করা হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হয়। কার্যকরী পরিষদে মোট ১৯ জন সদস্য থাকবেন, যার মধ্যে একজন সভাপতি, ৪ জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট ১৯টি পদ থাকবে। সভায় ভারপ্রাপ্ত সভাপতি
সভাপতি উজ্জ্বল আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাজু সঞ্চালনা করেন। উপস্থিত বক্তারা বাফেলো শহরে সিলেট বিভাগের সকল জালালাবাদবাসীকে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা হয়। নিউ ইয়র্ক স্টেট সিনেটর শন রান বাফেলোর মেয়র নির্বাচনের দৌড়ে আনুষ্ঠানিকভাবে ইডি কাউন্টি ডেমোক্রেটিক কমিটির সমর্থন পেয়েছেন। ভোটের আগেই দলীয় চেয়ারম্যান জেরেমি জেলনার রায়ানের বিজয়ের ইঙ্গিত দেন, যা অন্যান্য প্রার্থীদের, বিশেষ করে ভারপ্রাপ্ত মেয়র ক্রিস ক্যানলনের সমালোচনার মুখে ফেলে। রায়ান বলেন, আমি ইডি কাউন্টি ডেমোক্রেটিক কমিটির বিশ্বাস ও সমর্থন পাওয়ায় কৃতজ্ঞ। এই প্রচারণার লক্ষ্য হল একটি উন্নত বাফেলো গড়া। রায়ান 2011 সালে স্টেট অ্যাসেম্বলি ও 2020 সালে সিনেটে নির্বাচিত হন। জুন মাসে মেয়র প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি স্ক্যানলন, সাবেক ফায়ার কমিশনার গার্লেন হুইটফিল্ড ও কাউন্সিলম্যান রাশেদ হোয়াইটের মুখোমুখি হবেন। অন্যদিকে রিপাবলিকান দল বাফেলো ভোটারদের জন্য বিকল্প প্রার্থী দাঁড় করানোর ঘোষণা দিয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোগল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে নিউ ইয়র্ক সিটির বিতর্কিত কনজেশন প্রাইজিং পরিকল্পনাকে তিনি সফল হিসেবে তুলে ধরেন। অথচ এর একদিন আগে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা বাতিলের ঘোষণা দেয়। হোগলের মুখপাত্র আফিস মল জানান, 1 ঘণ্টারও বেশি সময় ধরে ওভাল অফিসে তাদের মধ্যে নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ ইস্যু কনজেশন টোল, অভিবাসন, অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ও পারমাণবিক শক্তি নিয়ে সরাসরি ও খোলামেলা আলোচনা হয়। এদিকে হোগল নিয়ন্ত্রিত মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ট্রাম্প প্রশাসনের কনজেশন টোল বাতিলের সিদ্ধান্ত আটকে দিতে মামলা করেছে। এমটিএ চেয়ারম্যান জানো লিবার এই পরিকল্পনাকে সমর্থন করে ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিউ ইয়র্ক রাজ্যে নতুন বাড়ি নির্মাণ করতে চাইলে 2026 সাল থেকে গ্যাস নয়, বাধ্যতামূলকভাবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হবে। 2023 সালে পাস হওয়া নতুন আইনের অধীনে প্রায় সব নতুন নির্মিত বাড়িতে বৈদ্যুতিক চুলা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। বড় ভবনগুলোর জন্য এই নিয়ম 2029 সাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অনেক বাসিন্দা এই পরিবর্তনে অসন্তুষ্ট হলেও রাজ্য কর্তৃপক্ষের মতে এটি মূলত নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে, কারণ গ্যাস চুলা ও অন্যান্য গ্যাস চালিত যন্ত্রপাতি থেকে ক্ষতিকর গ্যাস নির্গত হতে পারে। এছাড়া নতুন বাড়িগুলোর জন্য স্প্রিংকলার সিস্টেম বাধ্যতামূলক করার একটি প্রস্তাব এসেছে। যদিও এটি সরাসরি রাজ্য সরকারের নয়, তবে অনুমোদনের ক্ষমতা গভর্নর ক্যাথি হোগলের হাতে। এটি কার্যকর হলে বাড়ির নির্মাণ ব্যয় $5,000 থেকে $20,000 পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বাড়ির মূল্যের উপর প্রভাব ফেলবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন সহায়তা দিয়েছে। ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠান পেয়েছে যার নাম কেউ শোনেনি। মাত্র 2 জন মানুষ সেখানে কাজ করে, অথচ তারা বিশাল অঙ্কের অনুদান পেয়েছে। ট্রাম্প আরও বলেন, ভারতের নির্বাচনের জন্য $18 মিলিয়ন এবং এশিয়ার শিক্ষা খাতে $47 মিলিয়ন খরচ করা হয়েছে। এছাড়া নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য $19 মিলিয়ন সহায়তা দেওয়ারও সমালোচনা করেন তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচন ব্যবস্থার উন্নতির উপর জোর দিয়ে বলেন, আমাদের নিজেদের নির্বাচনে বিনিয়োগ করা উচিত, অন্যদের নয়। সরকার প্রতি বছর 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব তানিয়া আফরোজের সই করা একটি পরিপত্র জারি করা হয়, যেখানে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তবে এটি সরকারি ছুটি নয়। পরিপত্রের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত সরকারি পরিপত্রটি শেয়ার করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী 3 মাসের মধ্যে স্টারলিংক চালুর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গত 19শে ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, স্টারলিংক সংযোগ বিশেষ করে বাংলাদেশের যুব সমাজ, গ্রামীণ ও অনগ্রসর নারীদের জন্য রূপান্তরমূলক ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্সের সঙ্গে সমন্বয় করে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ দিয়েছেন। এর আগে 13 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস ও মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়, যেখানে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার লক্ষ্যে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। আগের 2 দফায় ব্যর্থ হওয়ার পর এবার রমজান মাসে ইংল্যান্ডে পরীক্ষা দেবেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রথমবার প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। এরপর বার্মিংহাম ও চেন্নাই পরীক্ষা দিয়েও বৈধতা পাননি তিনি। দ্বিতীয়বার নিরপেক্ষ ল্যাবের পরীক্ষায়ও ব্যর্থ হওয়ায় তার বোলিং নিষিদ্ধ রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। ক্লাবটির কর্ণধার লুৎফর রহমান বাদল জানান, সাকিব ইংল্যান্ডের একজন কোচের সঙ্গে কাজ করছেন এবং অনুমতি পেলে পরীক্ষা দেবেন। তিনি বলেন, পরীক্ষা ইংল্যান্ডে হবে রোজার মধ্যেই। পাশ করতে পারলে সে আবারও বোলিং করতে পারবে।